আমরা আলোচনা করব ইলেকট্রন আসক্তি নিয়ে। আসলে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি এটা বোঝার জন্য আমরা অলরেডি একটা অ্যাটমের স্ট্রাকচার বা একটা পারমাণবিক স্ট্রাকচার আঁকাইনি। তো দেখো এখানে শেষ অরবিটালে একটা ইলেকট্রন আছে। এখন আমি বাহির থেকে একটা ইলেকট্রনকে এনে এই শেষ অরবিটালে প্রবেশ করাতে যাচ্ছি। এখন আমি একটা বাহির থেকে একটা ইলেকট্রনকে এনে এই শেষ অরবিটালে প্রবেশ করাতে যাচ্ছি, যার জন্য আমরা বলতে পারি যে এই ইলেকট্রনটা, এই যে নীল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছি, এই যে ইলেকট্রনটা এসে এখানে বসবে। এখন এই ইলেকট্রনটা ছিল কোথায়? একটা ইলেকট্রনের বাইরে কোথাও ছিল, ধরে নিলাম ইনফিনিটিতে ছিল। এই ইলেকট্রনটা এখানে এসে যখন বসবে তখন কি করবে? সে কিছু পরিমাণে শক্তি নির্গমন করবে। শক্তি নির্গমন করার কারণটা কি? শক্তি কিছু রিলিজ করবে বা ছেড়ে দিবে বা নির্গমন করবে। শক্তি নির্গমন করার কারণটা কি? শক্তি নির্গমন করার কারণ হলো এইখানে যখন ইলেকট্রনটা এসে বসে, এই অরবিটালের যে পরিমাণ শক্তি দরকার তার থেকে অসীমে থাকায় একটা ইলেকট্রনের অনেক বেশি শক্তি থাকে, যার কারণে কি ইলেকট্রনটা এখানে এসে বসতে পারবে না। যখনই এই ভিতরে বসতে হবে তাকে এই এক্সট্রা শক্তিটুকু তাকে নির্গমন করতে হবে বা ছেড়ে দিতে হবে। এই যে শক্তি যতটুকু সে ছেড়ে দিল, এইটাই হইল ওই পরমাণুর জন্য ইলেকট্রন আসক্তি। এখন তোমাদের বইতে ইলেকট্রন আসক্তি কিভাবে ডিফাইন করা হয় সেটা হলো এরকম: বিচ্ছিন্ন অবস্থায়, কি অবস্থায় থাকতে হবে পরমাণুটাকে? বিচ্ছিন্ন অবস্থায়। গ্যাসীয় কোনো পরমাণুর, বা এরকম বলতে পারো যে গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো পরমাণুর এক মোল পরমাণুতে একটি একটি করে মোট 1 মোল ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণে শক্তি নির্গমন হবে সেইটাই ওই পরমাণুর ইলেকট্রন আসক্তি। একটা জিনিস মাথায় খেয়াল রাখো, এখানে কিন্তু সে বলছে কোন অবস্থা? গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থায় নেওয়া হয় কারণ কি? তাতে আমরা শুধুমাত্র একটা পরমাণু নিয়ে আলোচনা করতে পারবো, বা একটা পরমাণু নিয়ে পারফেক্টলি পরীক্ষা নিরীক্ষা করে তার কতটুকু ইলেকট্রন আসক্তি হতে পারে সেটা আমরা জানতে পারি। কিন্তু যদি তুমি একাধিক পরমাণুকে একসাথে নিতে, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হতো না। সে কি বলছে যে একটা পরমাণু নিছে, একটা পরমাণু নিয়ে একটা পরমাণুতে ইলেকট্রন দিছে, এভাবে করে কি একটা করে মোট 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করাবে, তারপরে যে শক্তিটা পাবে সেইটা সে বলতেছে ইলেকট্রন আসক্তি। দুইটাই সত্যি, জাস্ট আমরা এক থেকে 1 মোলে চিন্তা করলেই হয়ে যাবে। ব্যাপারটা হলো এরকম। কিন্তু প্রত্যেকটা পরমাণুকে কিন্তু আলাদা আলাদা প্রবেশ করাতে হবে এবং আলাদা আলাদা থাকবে প্রত্যেকটা পরমাণু, এবং বিচ্ছিন্ন অবস্থা থাকবে। তারপর তাদের ভিতরে একটা করে ইলেকট্রন দিতে হবে। এমন না যে সবগুলো পরমাণু একসাথে আছে। একসাথে থাকলে কিন্তু আমরা ইলেকট্রন আসক্তি নির্ণয় করতে পারবো না। তো আমাদের নির্ণয় করার জন্য কি করতে হবে? বিচ্ছিন্ন পরমাণু নিতে হবে। এরকম বিচ্ছিন্ন 1 মোল পরমাণু নিব। ওই 1 মোল পরমাণুতে আমরা একটা করে 1 মোল ইলেকট্রন প্রবেশ করাবো, এবং দেখা যাবে যে শক্তিটা ওখান থেকে আমরা পাচ্ছি, প্রথম যে শক্তিটা আমরা পাচ্ছি সেইটাই হলো কি আমাদের কি ইলেকট্রন আসক্তির মান। এখন একটা জিনিস চিন্তা করো, কথা হলো যে ইলেকট্রন আসক্তি সাধারণত তোমার শক্তি নির্গমন করে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সাধারণত তোমার শক্তি নির্গমন করে। তার মানে কি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এর যে সাইনটা এটা কি হবে? হ্যাঁ, নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ কি শক্তি নির্গমন করে। আমরা দেখছি কেমিস্ট্রিতে যেখানে শক্তি নির্গমন বা তাপ বিকিরণ হচ্ছে বা তাপ বের হয়ে যাচ্ছে, সেখানে কি মাইনাস সাইন দিয়ে হিটটা বোঝানো হচ্ছে। তার মানে কি সে সিস্টেম থেকে সে বের হয়ে যাচ্ছে, মানে কি ইলেকট্রন থেকে সে বের হয়ে যাচ্ছে, মানে বাইরে আসতেছে। তার মানে শক্তি নির্গমনের ক্ষেত্রে আমরা সাইন ইউজ করতেছি মাইনাস। আচ্ছা, বুঝলাম। এখন কথা হলো, তাহলে ডেফিনিশন তো এইটাই দাঁড়ায় যে যে কোনো একটা পরমাণু নিলাম, মনে কর এ প্লাস ইলেকট্রন, তারপরে হলো এ মাইনাস, সাথে কিছুটা শক্তি থাকবে প্লাস ই, বা প্লাস ই কে যদি আমরা না লিখে এভাবে লিখতে পারি, অথবা এ মাইনাস আর এখানে ই ঋণাত্মক একটা মান দিয়ে দিলাম, মনে করো এ কিলোজুল পার মোল, এটা দেওয়া যায়, ধরলাম এ কিলোজুল পার মোল। অর্থাৎ এ 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল এ মাইনাসে কনভার্ট হইল বা পরিণত হয়েছে, তাতে সে কতটুকু শক্তি নির্গমন করছে? এ কিলোজুল পার মোল। মানে 1 মোলে সে এ কিলোজুল শক্তি নির্গমন করবে। কিলোজুল পার মোল হয়েছে কি তোমার ইলেকট্রন আসক্তির মানকে আমরা এই একক ব্যবহার করা হয় ইলেকট্রন আসক্তির মান প্রকাশ করার জন্য, কিলোজুল পার মোল। এখন দেখো, এইটা কিন্তু আমাদের প্রথম ইলেকট্রন আসক্তির কথা বলতেছি। ইলেকট্রন অ্যাফিনিটি বলা হয় ইংলিশ ইলেকট্রন আসক্তিকে। আমরা EA1 মানে কি প্রথম ইলেকট্রন আসক্তি, EA1 মানে প্রথম ইলেকট্রন আসক্তির কেসে এইটা বললাম।
কিন্তু সেকেন্ড যে সময় আরেকটা ইলেকট্রন আমরা ঢুকাবো ভিতরে, তখন কি জিনিসটা কি হবে ওইটা একটু দেখি। তাহলে এ মাইনাস, এই ক্ষেত্রে কিন্তু এ মাইনাসের ইলেকট্রন আসক্তি নিয়ে আমরা কাজ করতেছি। এতক্ষণ আমরা কাজ করলাম এর ইলেকট্রন আসক্তি নিয়ে, এখন আমরা কাজ করতেছি কার নিয়ে, এ মাইনাস ইলেকট্রন আসক্তি নিয়ে। এই ক্ষেত্রে ইলেকট্রন দেওয়ার পরে দেখা যাবে কি যে সে A2 মাইনাসে পরিণত হবে। কিন্তু এখানে ভাই একটা কথা আছে, দেখো এই যে আগে থেকে একটা নেগেটিভ চার্জ এটার ভিতরে ছিল, এই নেগেটিভ চার্জটা যখন ইলেকট্রনটা এখানে প্রবেশ করতে যাবে তখন কি করবে, বিকর্ষণ করবে না? বিকর্ষণ করার কারণে কি এই সহজেই ঢুকতে পারবে? অবশ্যই না। বিকর্ষণ করার কারণে এই ইলেকট্রনটা দূরে চলে যেতে চাবে, তখন এই ইলেকট্রনটাকে বাহির থেকে এক্সট্রা শক্তি দিয়ে তারপর ভিতরে ঢুকাইতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে শক্তি এক্সট্রা বাহির থেকে দিতে হয়, শক্তি এক্সট্রা বাহির থেকে দিতে হয়। অর্থাৎ এই ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির যে মানটা সেটা অবশ্যই পজিটিভ আসবে, অবশ্যই পজিটিভ আসবে। অথবা বলতে পারো, ধরে নিলাম প্লাস বি কিলোজুল পার মোল আসতেছে। এটা সবসময় মনে রাখবা, প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা নেগেটিভ আসে, কিন্তু এরপর থেকে যতগুলো ইলেকট্রন আসক্তির মান তোমরা বের করবে সবগুলাই পজিটিভ আসবে। অর্থাৎ EA1 এইটা শুধুমাত্র নেগেটিভ আসে, এছাড়া পরের যতগুলো আছে EA2, EA3, EA4 ডট ডট যতগুলোই থাকুক না কেন, এরা কিন্তু সবসময় কি আসবে ভাইয়া, ডট ডট এরপর যতগুলোই থাকুক না কেন সবগুলো কিন্তু এখানে পজিটিভ আসবে। কারণ পজিটিভ আসার একটাই কারণ, সেটা কি, পরের কেসগুলোতে ইলেকট্রনগুলো গ্রহণ করার সময় বাইরে থেকে শক্তি দিতে হয়, বাইরে থেকে শক্তি দেওয়ার ফলে কি হচ্ছে যে ইলেকট্রন আসক্তির মানটা পজিটিভ আসতেছে। আচ্ছা, এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখি ইলেকট্রন আসক্তির উপর কোন কোন নিয়ামক কাজ করে। ইলেকট্রন আসক্তির উপর কোন কোন নিয়ামক কাজ করে? প্রথম কথা হলো, যার চার্জ বেশি, যার কার্যকরী নিউক্লিয়ার চার্জ বেশি, মানে ZeF যার বেশি, তার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান তত বেশি আসবে। যার কার্যকরী নিউক্লিয়ার চার্জ বেশি তার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান তত বেশি আসবে। কার্যকরী নিউক্লিয়ার চার্জ বলতে আসলে কি বোঝানো হয়? শেষ কক্ষপথে থাকা একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চার্জটাকে কি পরিমাণ অনুভব করবে সেইটার উপরেই আমরা কার্যকরী নিউক্লিয়ার চার্জ বের করে থাকি। যে যত বেশি চার্জ অনুভব করবে সে তত বেশি পরিমাণ কার্যকরী চার্জ থাকবে তার। এখন কথা হচ্ছে, কার্যকরী চার্জটা আসলে কমে বাড়ে কেন? কারণ আমরা দেখছিলাম এই যে ZeF এর ফর্মুলাটা, ZeF = Z - S, এটা কি স্ক্রিনিং ইফেক্ট। এই স্ক্রিনিং ইফেক্টের জন্য এই যে এস হয়েছে কি স্ক্রিনিং ফ্যাক্টর বা শিল্ডিং ফ্যাক্টর বলতে পারো। শিল্ডিং ইফেক্টের জন্য এই যে কার্যকরী নিউক্লিয়ার চার্জটা কমে যায়। আর শিল্ডিং ইফেক্টের ক্ষেত্রে কোন অরবিটালে সব থেকে বেশি পরিমাণ শিল্ডিং করতে পারে? S, তারপর কে P, তারপর হচ্ছে D, তারপর হচ্ছে F। পুরা কেমিস্ট্রিতে বিভিন্ন এই যে আয়নীকরণ শক্তি, তারপর হলো গিয়া পরমাণু ইলেকট্রন আসক্তি, তারপর হলো গিয়া তড়িৎ ঋণাত্মকতা, এগুলো ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে এই শিল্ডিং ইফেক্টের গুরুত্বটা বুঝতে হবে, শিল্ডিং ইফেক্টের মাহাত্ম্য জানতে হবে, কি কাজ করতেছে ওইখানে শিল্ডিং ইফেক্টে, এগুলো আমাদের জানা দরকার। আচ্ছা, তো যাদের ক্ষেত্রে শিল্ডিং ইফেক্ট যত বেশি হবে তাদের ক্ষেত্রে ZeF এর মানটা তত কম হবে। যেমন তুমি যদি একটু খেয়াল করো, তার মানে এখানে আমরা বলতে পারি যে EA proportional to ZeF। আচ্ছা, তুমি যদি একটু ভালো মতো খেয়াল করে দেখো, গ্রুপ 1 এই গ্রুপটার ইলেকট্রন আসক্তির মান কিন্তু অত বেশি না, খুবই কম। কারণ কি, এদের কেসে S অরবিটালটা শিল্ডিং ইফেক্ট, S অরবিটালে শিল্ডিং ইফেক্ট কাজ করতেছে, S অরবিটালের শিল্ডিং ইফেক্ট কাজ করতেছে। আর শিল্ডিং ইফেক্টের সবথেকে বেশি পরিমাণে শিল্ডিং কে দিতে পারে? কোন অরবিটাল সবথেকে বেশি পরিমাণে শিল্ডিং ইফেক্ট প্রদর্শন করে? কোন অরবিটাল? S অরবিটাল। কারণ কি, S অরবিটালের আকৃতিটা হয় এরকম যে গোলাকার, সেই নিউক্লিয়াসটাকে চারদিক থেকে এমন ভাবে আটকায় রাখে যাতে এই নিউক্লিয়াসের কোনো একটা জায়গা অত বেশি। আচ্ছা, এতক্ষণ আমরা আলোচনা করলাম গ্রুপ 1 এর জন্য কেন ইলেকট্রন আসক্তির মান উপর থেকে নিচে কমে, বা গ্রুপ 1 এর কেন ইলেকট্রনের আসক্তির মান কম থাকে। কারণ হলো গিয়ে গ্রুপ 1 এর ক্ষেত্রে S অরবিটালের শিল্ডিং ইফেক্ট সব থেকে বেশি হয়। আচ্ছা, এর পরের নিয়মকটা হলো 2 নম্বর নিয়মক, যেটা আমরা বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা, অর্থাৎ যার ইলেকট্রন বিন্যাস যত বেশি স্থিতিশীল তার ইলেকট্রন আসক্তির মান ততটা কম। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বলতে আমরা কি বুঝাচ্ছি? অর্ধপূর্ণ
আর পূর্ণ অরবিটাল সমূহের অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল সমূহ সাধারণত বেশি সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রদান করে থাকে। যেমন আমরা যদি দেখি P3, D5, F7 এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস বেশি সুস্থিতিশীল। আবার পূর্ণ যদি চিন্তা করি P6, D10, F14 এই সকল কেসে ইলেকট্রন বিন্যাসের মান অনেকটা, এই সকল কেসে ইলেকট্রন বিন্যাসগুলো অনেকটা স্থিতিশীল বা অনেকটা স্টেবল বলা যায়। এদেরকে আমরা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন বলে থাকি। এখন কথা হলো গিয়ে ইলেকট্রন বিন্যাস যতটা স্থিতিশীল হবে ইলেকট্রন অ্যাফিনিটির মান ততটা কমবে, কারণ যার ইলেকট্রন বিন্যাস যত বেশি স্টেবল তার ইলেকট্রন অ্যাফিনিটি তত কম। কারণ কি, সে সহজে ইলেকট্রন গ্রহণ করতে চাবে না, তার ভিতর আমাদের জোর করে ইলেকট্রন দেওয়া লাগবে, যার কারণে ইলেকট্রন বিন্যাসের উপরে ইলেকট্রন অ্যাফিনিটি মানটা নির্ভর করে। সো আমরা এখান থেকে একটা সম্পর্ক লিখতে পারি, EA প্রপোর্শনাল টু 1 বাই স্থিতিশীলতা। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা দুই একটা এক্সাম্পল দেখাই, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন সাধারণত কোন একটা পর্যায়ের বাম থেকে যত আমরা ডান দিকে যাব ইলেকট্রন অ্যাফিনিটির মান বা ইলেকট্রন আসক্তির মান তত বাড়ার কথা, কিন্তু যদি আমরা কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কম্পেয়ার করি, কার্বন ইলেকট্রন বিন্যাসটা কি হবে 2s2 2p2, আর নাইট্রোজেনের কি হবে 2s2 2p3। এই যে P3, এই P3টা কি আমাদের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বা সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস যেটাই বলো। এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের জন্য কার্বনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান অনেক কম, কার্বন থেকে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান অনেক কম। অর্থাৎ এখানে কার্বনের যে পরিমাণ ইলেকট্রন নেয়ার ক্ষমতা বা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, তার থেকে নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা অনেক কম হবে। কারণ কি, এইখানে ইলেকট্রন বিন্যাসটা অনেক স্টেবল। আচ্ছা, এর পরের আমরা একটা পয়েন্ট দেখতে পারি, সেই পয়েন্টটা কি, সেই পয়েন্টটা হলো আকার। 3 নম্বর পয়েন্ট, আকার। কার আকার? পরমাণুর আকার। পরমাণুর আকার যত বড় হবে তার ইলেকট্রন আসক্তির মান তত কম হবে। পরমাণুর আকার যত বড় হবে তার ইলেকট্রন আসক্তির মান তত কম হবে। অর্থাৎ EA প্রপোর্শনাল টু 1 বাই আকার। যেমন কোন একটা গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাবে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বা ইলেকট্রন আসক্তির মান ততটা কমে। কারণ হলো গিয়ে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব, শেষ কক্ষপথের দূরত্বটা বাড়তে থাকে, যার কারণে কি ইলেকট্রন আসক্তির মানটা কমতে থাকে। আবার একই গ্রুপের বাম থেকে যত আমরা ডান দিকে যাব, আকার তত ছোট হতে থাকে, আর ইলেকট্রন আসক্তির মান তত বাড়তে থাকবে। আচ্ছা, এগুলো তো গেল গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক আলোচনা। অর্থাৎ এখন যদি আমরা সাধারণভাবে ইলেকট্রন আসক্তির মানকে চিন্তা করি, যে ইলেকট্রন আসক্তির মান কোন দিকে বাড়ে কোন দিকে কমে, ইলেকট্রন আসক্তির মান গ্রুপের ক্ষেত্রে আপ টু ডাউন কমবে, কারণ কি আকার বৃদ্ধি পায়। আর ইলেকট্রন আসক্তির মান পিরিয়ড বা পর্যায়ের ক্ষেত্রে লেফট টু রাইট, বাম থেকে ডানে বাড়বে, কারণ কি আকার ছোট হয়। এবং আমরা বলতে পারি যে প্রত্যেকটা পর্যায়ের ক্ষেত্রে প্রত্যেকটা মৌলে একটা একটা করে প্রোটন যুক্ত হয়, যার কারণে কি সর্ববস্তু কক্ষপথের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে। আকর্ষণ বাড়ার কারণে কি হয়, ইলেকট্রন গ্রহণ করার যে ইচ্ছা বা আসক্তিটা বেড়ে যায়, যার কারণে আমরা বলতে পারবো যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে এই যে গ্রুপ 18 ইলেকট্রন আসক্তির মান 0। কারণ কি, কারণ এরা কখনোই ইলেকট্রন গ্রহণ করতে চায় না। এটার একটা সুন্দর ব্যাখ্যা হলো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। কারণ এখানে NS2 NP6 এই কনফিগারেশনে বা এই বিন্যাস ইলেকট্রনগুলো থাকে, যার কারণে কি এটা খুবই
স্টেবল একটা ইলেকট্রন বিন্যাস। এই স্টেবল ইলেকট্রন বিন্যাসের কারণে সহজে ইলেকট্রনগুলো গ্রহণ করতে চায় না, এবং যার কারণে গ্রুপ 18 ইলেকট্রন আসক্তি শূন্য কাছাকাছি বা শূন্য বলা যায়। আচ্ছা, এখন আমরা কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। যেমন গ্রুপ 17 কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, হিসাব অনুযায়ী কিন্তু উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তির মান কমবে, কারণ আকার বাড়তে থাকে, যার কারণে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকবে। আকার বা পারমাণবিক ব্যাসার্ধ যেটাই বলে একই কথা, আকার বাড়তে থাকে, ইলেকট্রন আসক্তির মান কমবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, দেখা যায় কি ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের থেকে বেশি হয়। কারণটা কি ভাইয়া? কারণটা হলো একটাই, যে এই কেসে শেষ কক্ষপথে ইলেকট্রনের ঘনত্ব এত বেশি থাকে ফ্লোরিনের ক্ষেত্রে, যার কারণে ফ্লোরিন আর ইলেকট্রন নিতে পারে না, প্রচন্ড বিকর্ষণ হয় ইলেকট্রন গ্রহণ করার সময়, যার কারণে এই ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান গ্রেটার দেন ফ্লোরিন। তারপর এগুলো আবার অ্যাজ ইউজুয়াল, যেমন ফ্লোরিনেরটা আবার ব্রোমিনের থেকে বেশি, ব্রোমিনেরটা আবার আয়োডিনের থেকে বেশি। এখন এইটা কি শুধুমাত্র গ্রুপ 17-তে হয়? না, এইটা গ্রুপ 14 থেকে 17 সবগুলোর ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য। অর্থাৎ কার্বনের ইলেকট্রন আসক্তির মান সিলিকনের থেকে কম, আবার নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান ফসফরাসের থেকে কম, আবার অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান সালফার থেকে কম। আর এরপরে যেগুলো আছে এগুলো অ্যাজ ইউজুয়াল নিয়ম ফলো করে উপর থেকে নিচের দিকে কমবে। ঠিক আছে, এখন এখানে কথা হলো, এইটা তো গেল গ্রুপ 14, এটা হলো কি গ্রুপ 14, এটা হলো 15, এটা হলো 16। এই 16 নম্বর গ্রুপে আবার একটু ঝামেলা আছে। এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের মান পুরা গ্রুপে সবগুলোর ভিতরে এই অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান সব থেকে কম হবে। অর্থাৎ অক্সিজেন সবার নিচে থাকবে, তারপরে এর থেকে সবগুলা এলিমেন্ট ওই গ্রুপের ইলেকট্রন আসক্তির মান বেশি আসবে। অর্থাৎ এইখানে অক্সিজেনের মান সব থেকে মিনিমাম বা লোয়েস্ট হবে। আচ্ছা, এর কারণটা কি? এর কারণ একটাই, যে আকার, অক্সিজেনের যে আকারটা আছে এইটা শেষ কক্ষপথে এদের ইলেকট্রনের ঘনত্ব এতই বেশি থাকে যে একটা নতুন করে ইলেকট্রন দিতে গেলে তখন ওখানে প্রচন্ড বিকর্ষণ হয়, প্রচন্ড বিকর্ষণ হওয়ার কারণে ইলেকট্রন আসক্তির মানটা কমে যায়। এই সবগুলা কেসই সেম কারণ, এবং এগুলা একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। সোজা কথা, ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে কি সমস্যা হবে? ইলেকট্রন ঘনত্ব বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে যাবে, স্বাভাবিক। আচ্ছা, এখন আমরা একটা পর্যায় বরাবর ইলেকট্রন আসক্তির মান কিভাবে চেঞ্জ হয় সেটা একটু দেখি, এবং এটা একটু ব্যতিক্রম কিছু নিয়ম আছে সেগুলো আমরা দেখব একই সাথে। পিরিয়ড 2 যদি আমরা দেখি, পিরিয়ড 2 প্রথমে কি আছে ভাইয়া বলো তো? প্রথমে আছে লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম, তারপরে বোরন, তারপর হলো কার্বন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ওকে, আর তো কেউ নাই, আরেকটা আছে নিয়ন। কিন্তু এদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির যে সিরিজটা সেটা হলো নিয়ন সব থেকে কম, তারপরে নাইট্রোজেন, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে লিথিয়াম, তারপরে কার্বন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। এইটা হওয়ার কারণটা কি? এইটা হওয়ার কারণ আছে যে দেখো, হিসাব অনুযায়ী কিন্তু সব থেকে বেশি কার থাকার কথা? সব থেকে বেশি থাকার কথা নিয়নের সব থেকে বেশি থাকার কথা, কিন্তু নিয়ন সব থেকে কম। নিয়ন সব থেকে কম হওয়ার কারণ ওই যে সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বা স্টেবল ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ NH2 2p6। এই কারণে নিয়নের ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল হওয়ায় এর ইলেকট্রন আসক্তির মান শূন্যের কাছাকাছি বা শূন্য বলতে পারো। তারপর হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেনটা কিন্তু অবশ্যই
এর ইলেকট্রন আসক্তির মান কম হবে। কারণ কি, এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 2p3, আবার এই বেরিলিয়ামের কেসে দেখা যাবে কি 2p না 2s2। কিন্তু এই যে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, কিন্তু বেরিলিয়ামের তো ইলেকট্রন আসক্তির মান আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু কম হওয়ার একটাই কারণ হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, দ্যাট মিন্স 2s2। আর নাইট্রোজেনের ক্ষেত্রে সেম কথা 2p3। এখন এই দুইটা তো আমরা বুঝলাম যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে নাইট্রোজেন এবং বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তির মান কমে। আচ্ছা, এরপরে বোরন, এটা নরমাল নিয়মই হয়েছে। কিন্তু এই যে লিথিয়ামটার মান কমলো কেন? লিথিয়াম ইলেকট্রন আসক্তির মান কমলো কেন? এইটার ইলেকট্রন আসক্তির মান কমার একটাই কারণ, সেটা হলো লিথিয়ামের যদি স্ট্রাকচার আমরা দেখি তাহলে কি হবে 1s2 2s1 1s2 2s1, অর্থাৎ তার একটা মাত্র ইলেকট্রন আছে। কিন্তু লিথিয়ামটা যেখানে আছে ওর কিন্তু সব থেকে কম হওয়ার কথা, কিন্তু ওটা বেড়ে গেছে হঠাৎ করে। ওর কিন্তু সব থেকে কম হওয়ার কথা, কারণ গ্রুপ কততে আছে? গ্রুপ 1-এ আছে। গ্রুপ 1 শিল্ডিং ইফেক্ট, বেশি ইলেকট্রন আসক্তি থাকবে না, তাদের কম থাকবে। শিল্ডিং ইফেক্টের কারণে এস অরবিটাল সবকিছু ধ্বংস করে রাখা হয়। তো এইখানে দেখা যায় কি যে লিথিয়ামটা আরো বাইরে গেছে। কেন বাড়লো? বাড়ার একটাই কারণ, এই লিথিয়ামটা সবসময় চায় একটা ইলেকট্রন গ্রহণ করে 2s2 এই ফরম্যাটে চলে আসতে, অর্থাৎ Li মাইনাসে সে সবসময় চলে আসতে চায়, কারণ এর আকারটা অনেক ছোট এবং এই সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এই কারণে, যার কারণে দেখা যায় যে এই লিথিয়ামটার ইলেকট্রন আসক্তির মানটা হুট করে বেড়ে গেছে। এরপরে বাকি যেগুলো আছে সবগুলা অ্যাজ ইউজুয়াল। তো তোমরা আশা করি এই কয়টা জিনিস তোমরা বুঝতে পারছো, এই ব্যতিক্রম নিয়মগুলো সহ। আর একটা অনেক সময় এমসিকিউ এরকম আসে যে EA1, EA2, EA3 এই তিনটার পরিচয় তো তোমাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। তিনটাই হয়েছে কি, প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তৃতীয় ইলেকট্রন আসক্তি। এমসিকিউ তো অনেক সময় এরকম আসে যে EA1 প্লাস EA2 এইটা কি হবে? গ্রেটার দেন 0 হবে, লেস দেন 0 হবে, ইকুয়ালস টু 0 হবে, নাকি নান অফ দি অ্যাবভ, মানে উপরে একটাও না? একটা জিনিস সবসময় মাথায় রাখবা, দুনিয়া উল্টায় যাক, বেশিরভাগ কেসেই দেখা যায় কি এই EA2টা এতটাই নেগেটিভ হয় যে এই দুইটার যোগফল নেগেটিভই হয়। যার কারণে দেখা গেল, মনে করো এইটার মান যদি 100 হয়, পজিটিভ 100 হয়, এটার মান যদি নেগেটিভ 100 হয়, এটার মান হবে পজিটিভ 300। অর্থাৎ EA2টার মান এতটাই পজিটিভ হবে যে জেনারেলি দেখা যাবে যে এই দুইটার যোগফল সবসময় গ্রেটার দেন 0 আসবে। তার মানে কি, যে আমার EA2 মানে দ্বিতীয় ইলেকট্রনটা যখন আমি প্রবেশ করাবো, এত পরিমাণের শক্তি আমার বাহির থেকে দিতে হবে যে প্রথম ক্ষেত্রে যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে তার থেকে 3 গুণ বা 4 গুণ বেশি শক্তি আমার দ্বিতীয় কেসে দেওয়া লাগতেছে। যার কারণে এই দুইটার যোগফল সবসময় গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ এই দুইটার যোগফল সবসময় একটা ধনাত্মক সংখ্যা হবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু কখনোই কিন্তু EA1 EA2 0 সমান হবে না, মানে কি একটা সমান হবে না। আর একটা কথা হচ্ছে কি, এটা লেস দেন 0 হবে না, মানে কি প্রথম যে ইলেকট্রন আসক্তি এইটার মান কখনোই দ্বিতীয় ইলেকট্রন আসক্তিতে যে পরিমাণ শক্তি বাইরে থেকে দেওয়া লাগে তার থেকে বেশি হবে না। অর্থাৎ আমাদের উত্তর কোনটা হবে? আমাদের উত্তর হবে কিন্তু এই সেকেন্ড অপশনটা। আমাদের অ্যান্সার হবে কোনটা? এটা সেকেন্ড অপশন। এই ছিল তোমাদের ইলেকট্রন আসক্তির উপরে যা যা বিষয় আছে। ব্যতিক্রম কয়েকটা ছিল, আমরা ব্যতিক্রমগুলো আলোচনা করেছি। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা নিয়ে।